মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যে ক্লাস শুরু করতে চলেছি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, যেটা আমরা ক্লাস 10 থেকে জেনে আসছি। রেজিস্ট্যান্স ও রেজিস্টিভিটি এবং তার সম্পর্ক নিউমেরিক্যালস। এখানে আমরা কিছু নতুন টপিকস জানতে চলেছি। যদি তোমরা প্রিভিয়াস লেকচার দেখে থাকো তাহলে খুব ভালো, যদি না দেখে থাকো তাও আমি একটু রিক্যাপ করে দেব। আচ্ছা, তো আমরা নেব কি, একটা কন্ডাক্টর নেব। যেই কন্ডাক্টরের সাথে কি করব, তা একটা ব্যাটারি কানেক্টেড করব। তো ব্যাটারি কানেক্টেড করলে আমরা কি দেখব, এই ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স কত না ভি। তো এর নেগেটিভ প্রান্তে 0 ভোল্ট আমি ধরলাম এবং পজিটিভ প্রান্ত আমি কি ধরলাম, ভি ভোল্ট ধরলাম। তো ব্যাটারির এই প্রান্তটা কত আসবে, ভি ভোল্ট। এই প্রান্তটা কত আসবে, সরি, কন্ডাক্টরের এই প্রান্তটা ভি ভোল্ট, কন্ডাক্টরের এই প্রান্তটা 0 ভোল্ট। তাহলে কন্ডাক্টরের দুটো এন্ডের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত দাঁড়ালো না, ভি দাঁড়ালো। ঠিক আছে, এই কন্ডাক্টরের লেন্থ হচ্ছে কত না এল। কন্ডাক্টরের লেন্থ হচ্ছে কত না এল। এবার এই ব্যাটারি কি করছে না, ব্যাটারির মতো দিক দিয়ে আমি ধরলাম আই কারেন্ট ফ্লো করছে। তো আই কারেন্ট যদি ফ্লো করে তাহলে এই ব্যাটারি কি করবে না, একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কন্ডাক্টরের মধ্যে সৃষ্টি করবে। তাহলে এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যদি সৃষ্টি করে থাকে তো ব্যাটারির অপোজিট ডিরেকশনে ইলেকট্রন কি করতে থাকে, মুভ করবে। ইলেকট্রিক ফিল্ড যেদিকে হবে নেগেটিভ চার্জ, দ্যাট মিন্স ইলেকট্রন কোন দিকে ভাগতে থাকবে না, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশন। ক্লিয়ার? আচ্ছা, তো ইলেকট্রন গুলো যদি অপোজিট ডিরেকশনে যদি যেতে থাকে তাহলে কি দেখবো না, দেখবো কি না, এই ইলেকট্রন গুলোর ক্ষেত্রে আমরা দেখবো ড্রিফট ভেলোসিটি। কি দেখবো, ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি কি হয়ে থাকে না, পজিটিভ আয়ন গুলোর সাথে ইলেকট্রন কি করবে, আঘাত করবে। তো এখান থেকে একটা কলিশন হওয়ার পর আবার একটা পজিটিভ আয়নের সাথে কি করবে, আঘাত করবে। আবার একটা পজিটিভ আয়নের সাথে কি করবে, আঘাত করবে। তো এমনি করে দুটো পজিটিভ আয়নের মধ্যে সাকসেসিভ কলিশন, এই দুটো হচ্ছে কি সাকসেসিভ কলিশন। এই দুটো সাকসেসিভ কলিশনের মধ্যবর্তী ইন্টারভাল টাইমকে আমরা কি বলে থাকতাম, টাউ, রিল্যাক্সেশন টাইম। ক্লিয়ার করা গেছে? তো এই ইলেকট্রন গুলো প্রত্যেকটা কার্বনের সাথে কি করবে, পজিটিভ আয়নের সাথে কি করবে, আঘাত করতে থাকবে। তো আঘাত করতে থাকলে ইলেকট্রন গুলোর ভেলোসিটি কি থাকবে, ইলেকট্রন গুলোর ভেলোসিটি কি থাকবে, কমতে থাকবে। তাহলে ইলেকট্রন গুলো যদি ভেলোসিটি কমতে থাকে তো কমতে কমতে কত হয়ে থাকে না, এমনি করে অসংখ্য ইলেকট্রন আছে। তো প্রত্যেক ইলেকট্রনের ভেলোসিটি যদি কমতে থাকে তাহলে এভারেজ ভাবে দেখা গেছে কি তাদের এভারেজ ভেলোসিটি কত হয়ে থাকে, এভারেজ ভেলোসিটি কত হয়ে থাকে না 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড। তো এই এভারেজ ভেলোসিটিটা এবং এই ভেলোসিটিটা কি হয়ে থাকে, উপরন্তু কনস্ট্যান্টও হয়ে থাকে। এই ভেলোসিটিটা খুব ক্ষুদ্র মানের হয়ে থাকে এবং কনস্ট্যান্ট ভেলোসিটি হয়ে থাকে। তো এই ভেলোসিটিটাকে আমরা বলবো কি না, ড্রিফট ভেলোসিটি। এই ভেলোসিটিটাকে আমরা কি বলে থাকতাম না, ড্রিফট ভেলোসিটি। ক্লিয়ার? তো এই ড্রিফট ভেলোসিটি আমরা কি করে পাই না, ড্রিফট ভেলোসিটি আমরা দেখেই এসেছি। এই ড্রিফট ভেলোসিটি কত না, স্মল ই ইনটু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই m ইনটু রিল্যাক্সেশন টাইম। কিভাবে আসতো আমরা প্রিভিয়াস লেকচারে কিন্তু বলে এসেছি। যেখানে ই হচ্ছে কি চার্জ অফ ইলেকট্রন, ক্যাপিটাল ই হচ্ছে কি না ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এই ক্যাপিটাল ইটাকেও আমরা চেঞ্জ করে নিতে পারি। এম হচ্ছে কি না মাস অফ ইলেকট্রন, আর টাউ হচ্ছে কি না, টাউ এখানে টাউ বলতে কি না এভারেজ রিল্যাক্সেশন টাইম। তো এভারেজ রিল্যাক্সেশন টাইম মানে হচ্ছে কি না, এই দুটো পজিটিভ আয়নের মধ্যবর্তী যে ডিসটেন্সটা, যে ডিসপ্লেসমেন্টটা, সেই ডিসপ্লেসমেন্টটাকে আমরা বলবো রিল্যাক্সেশন টাইম। যে দুটো সাকসেসিভ কলিশন, এই ইলেকট্রন, আমি একটা ইলেকট্রনের ক্ষেত্রে ধরেছি, এই ইলেকট্রনটা এই পজিটিভ আয়নের সাথে কি করেছে, কলিশন করেছে। এই ইলেকট্রনটা এখান থেকে আবার এই পজিটিভ আয়নের সাথে কলিশন করেছে। তাহলে দুটো কলিশনের মধ্যে ইন্টারভাল টাইমটাকে আমরা বলি রিল্যাক্সেশন টাইম। আচ্ছা, তো টাউ হচ্ছে কি না রিল্যাক্সেশন টাইম, ওকে। আচ্ছা, তো ই কে যদি আমি চেঞ্জ করতে চাই তো ই ইজ ইকুয়াল টু আমরা কি লিখব না, ভি বাই এল, পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ইনটু ডিসটেন্স। তো ই এর জায়গায় আমি কি বসাতে পারি, ভি ড্রিফট ভেলোসিটি ইজ ইকুয়াল টু ই ইনটু ভি ডিভাইড বাই এম ইনটু এল ইনটু এভারেজ রিল্যাক্সেশন টাইম। ক্লিয়ার? এভারেজ রিল্যাক্সেশন টাইম মানে কি, দেখো এর মধ্যে তো একটা মাত্র ইলেকট্রন তো আর নেই, অসংখ্য ইলেকট্রন রয়েছে। তো সবগুলো ইলেকট্রনকে যদি আমি গড় করি তবেই তো আমরা এভারেজ পেতে চলেছি। আচ্ছা, তো এবারে আমরা এখান থেকে ইলেকট্রন যেদিকে মুভ করে তার অপোজিট ডিরেকশনে কি মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে কি থাকবে, কারেন্ট ফ্লো করবে। এই ডিরেকশনে কি থাকবে, কারেন্ট ফ্লো করতে থাকবে। তো এই কারেন্ট ফ্লো আমরা কি করে বার করব,
আমরা কি করে বার করবো না একটা এলিমেন্টাল এরিয়া এলিমেন্টাল একটা সিলিন্ডার আমরা কল্পনা করবো একটা এলিমেন্টাল সিলিন্ডার এইখানে একটা আমরা কি করলাম একটা এলিমেন্টাল সিলিন্ডার আমরা কল্পনা করলাম তো টোটাল ঘটনার মধ্যে টেম্পারেচার কিন্তু আমাদের কি রয়েছে না কনস্ট্যান্ট রয়েছে তো টেম্পারেচার কেন কনস্ট্যান্ট রয়েছে না টেম্পারেচার যদি চেঞ্জ হয় তো পজিটিভ আয়ন ইনক্রিজ করবে ইলেকট্রন ইনক্রিজ করবে কেন না বেশি বেশি পরিমাণের আরো অ্যাটমস গুলো কি হবে ইলেকট্রন ডিফিউজ করবে তো বেশি বেশি পরিমাণে পজিটিভ আয়ন বেশি বেশি পরিমাণে ইলেকট্রন তো তখন কি হবে তো বেশি সংখ্যক যদি অ্যাটম সৃষ্টি হয়ে যায় তাহলে দুটো অ্যাটম আরেকটা অ্যাটম যদি সৃষ্টি হয়ে যায় তো তাদের মধ্যে ডিসটেন্সটা তো খুব ছোট হয়ে যাবে তো দুটো সাকসেসিভ করেছেন একটা ইলেকট্রন পজিটিভ আয়নের সাথে আবার পরেরটা একটা পজিটিভ আয়নের সাথে তাহলে দুটো পজিটিভ আয়নের মধ্যে টাইমের ইন্টারভ্যালটা খুব ছোট হয়ে যাবে তো রিল্যাক্সেশন টাইম কি হবে তখন চেঞ্জ হয়ে যাবে রিল্যাক্সেশন টাইম চেঞ্জ হলে সমস্ত ঘটনা আবার চেঞ্জ হয়ে যাবে তো আমরা টেম্পারেচার সারা রাস্তা বরাবর কি রাখবো কনস্ট্যান্ট রাখবো কেন না আমাদের যে পরিমাণ ইলেকট্রন ডিফিউজ হচ্ছে সেই পরিমাণ ইলেকট্রন যেন সর্বদাই থাকে আর বেশি পরিমাণে ইলেকট্রন যাতে ডিফিউজ না হয় তো আমরা একটা এলিমেন্টাল সিলিন্ডার একটা কল্পনা করলাম যে এলিমেন্টাল সিলিন্ডারের মধ্যে কত সংখ্যক ইলেকট্রন আছে তা আমরা জানি না আমরা এটা জানি যে ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউমে কত হয় না n হয়ে যায় এটা আমরা জানি কিন্তু এইটুকু কতটা ভলিউম তো সেটা তো আমরা জানি না আচ্ছা এই ক্ষেত্রে প্রত্যেক ইলেকট্রনের ভেলোসিটি কত না ডেড ভেলোসিটি প্রত্যেকটা ইলেকট্রনের ভেলোসিটি ভেলোসিটি অফ ইলেকট্রন যদি আমরা বলি তাহলে আমরা কি লিখব ভিডি ডেড ভেলোসিটি আচ্ছা তো আমি মানলাম যে এই সিলিন্ডারটা এই এলিমেন্টাল সিলিন্ডারটা এই প্রান্ত থেকে ইলেকট্রন এই প্রান্তে আসতে কত সময় লাগছে না ডিটি সময় লাগছে তাহলে এই এলিমেন্টাল সিলিন্ডারটার মধ্যে কত পরিমাণ ইলেকট্রন আছে আমরা বার করতে পারবো অতএব এলিমেন্টাল নাম্বার অফ ইলেকট্রন in this elemental cylinder যদি আমরা বার করতে চাই কি করে বার করব না আগে আমরা দেখব কি এর ভলিউম দেখব তো পার ইউনিট ভলিউমে কত থাকে n তো ভলিউম ইনটু n তাহলে এর ভলিউম কত না এর ভলিউম হচ্ছে কত না এর ভলিউম দেখো যদি এই কন্ডাক্টরের এরিয়া যদি ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এই কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া আমি কত ধরলাম না a তাহলে ক্রস সেকশনাল এরিয়া যদি a হয়ে থাকে তাহলে এই জায়গাটার ক্রস সেকশনাল এরিয়া কত হবে ডেফিনেটলি a হবে এই জায়গাটার ক্রস সেকশনাল এরিয়া কত হবে ডেফিনেটলি a হবে তাহলে এইটুকুর ভলিউম কত হবে তো এরিয়া তো আমি পেয়ে গেছি তো লেন্থটা পেয়ে গেলে হয়ে যাবে এটা যেহেতু সিলিন্ডার তো এরিয়া যদি আমরা পাই আর স্কয়ার পেয়ে গেছি লেন্থ আমাদের জানা প্রয়োজন তাহলে লেন্থটা কত না লেন্থ হচ্ছে এইটুকু তাহলে আমরা দেখছি কি না ইলেকট্রনের ভেলোসিটি হচ্ছে কত vd তাহলে vd ডিসটেন্স যাচ্ছে সেকেন্ডে তাহলে dt সময় কত যাবে না vd dt তাহলে vd dt এটাই হয়ে গেল কি ওই এলিমেন্টাল সিলিন্ডারের ভলিউম তাহলে ইনটু n তো নাম্বার অফ ইলেকট্রন আমরা পেয়ে গেছি তো এইটুকুর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে না এই পরিমাণ ইলেকট্রন সব ইলেকট্রনগুলো ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে যেতে আছে তাহলে চার্জ কত বানাবে তাহলে চার্জ ইকুয়াল টু আমরা কত লিখবো না চার্জ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন ইনটু চার্জ অফ ইলেকট্রন আচ্ছা তো নাম্বার অফ ইলেকট্রন দ্যাটস the number of electron কত না a into vd into dt into n into charge of electron হচ্ছে কত e চার্জ অফ ইলেকট্রন কত না e তাহলে এইটুকু এলিমেন্টাল এরিয়ার মধ্যকার ইলেকট্রনের দ্বারা যে চার্জ পাবো সেটা হচ্ছে কি ডেফিনেটলি dq ক্লিয়ার আচ্ছা যদি dt টাকে আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমি কি লিখব না dq বাট dt equal to vd into e into n into a আচ্ছা dq বাই dt ইকুয়াল আমি কি লিখতে পারি i লিখতে পারি আচ্ছা এটা হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস চার্জ আর ইনস্ট্যান্টেনিয়াস চার্জ বাই ইনস্ট্যান্টেনিয়াস টাইম ইকুয়াল টু আমরা কি পাবো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট তো i আমরা পেলাম তাহলে i ইকুয়াল টু আমরা কি বলতে পারি b না vd drift velocity into electron into number of electron per unit volume into cross sectional area তো i পেয়ে গেছি তো এটাকে যদি আমরা এক্সপ্লেইন করি যে এই যে ড্রিফট ভেলোসিটির জায়গায় এই ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি পেতে চলেছি না e into v by m into l into
টাও, টাও যেটা হচ্ছে কি এভারেজ রিল্যাক্সেশন টাইম ইনটু ই ইনটু এন ইনটু এ, লিখে রাখো এভারেজ রিল্যাক্সেশন টাইম। আচ্ছা, তো একে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি পেতে চলেছি না i is equal to e square n a tau average e square n tau average divided by আচ্ছা a divided by m into l into v, ক্লিয়ার? লিখতেই পারি। আচ্ছা, তো v is equal to আমি কি লিখতে পারি, টোটালটা আমরা গুণ করে দেবো, তাহলে m l divided by e square n tau average into a into i, ক্লিয়ার? তো এই টোটাল টার্মটা লক্ষ্য করো, এই টোটাল টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট। কেন না m হচ্ছে কি, m হচ্ছে মাস অফ ইলেকট্রন, l হচ্ছে কি না কন্ডাক্টরের লেন্থ, e হচ্ছে কি না ইলেকট্রনের চার্জ, n হচ্ছে কি না পার ইউনিট ভলিউমে কত সংখ্যক ইলেকট্রন রয়েছে। যেহেতু টেম্পারেচার আনচেঞ্জ রয়েছে তাহলে ইলেকট্রনও কি থাকবে পার ইউনিট ভলিউমে কি থাকবে ফিক্সড থাকবে, এটা আমাদের কি আছে ফিক্সডই আছে। আচ্ছা, টাও এভারেজ হচ্ছে কি না রিল্যাক্সেশন টাইম, যেহেতু পজিটিভ আয়নের কোনো চেঞ্জ হয়নি, যাই প্রথমে ছিল এখনো তাই আছে, তাহলে রিল্যাক্সেশন টাইমও কি থাকবে এভারেজ রিল্যাক্সেশন টাইমের এভারেজ ভ্যালু সেমই আছে। আর ক্রস সেকশনাল এরিয়া কন্ডাক্টরের উপরে ডিপেন্ডেন্ট, তাহলে কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া কিন্তু চেঞ্জ হয়নি, তো কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়াও পরেও চেঞ্জ হবে না, তাহলে এই টোটাল টার্মটা আমরা কি পাচ্ছি কনস্ট্যান্ট পাচ্ছি। তো এই কনস্ট্যান্টটার বদলে আমরা কি লিখব না ইকুয়াল টু আর আই, ইকুয়াল টু আর আই, তো আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, এটাই হচ্ছে রেজিস্ট্যান্সের ফর্মুলা, যেখানে আর হচ্ছে কত না আর হচ্ছে দ্যাটস ml বাই স্কয়ার n টাউ এভারেজ ইনটু a। তো পার্টিকুলার একটা টেম্পারেচারে আর এর ভ্যালু হচ্ছে কি ফিক্সড। যদি টেম্পারেচার যদি আমি ইনক্রিজ বা ডিক্রিজ করি তাহলে কি ঘটনা ঘটবে, এটা তোলা হয়েছে, তার দিলে এই সাইডটা আমরা মুছবো এবং করতে থাকবো। তোলা হয়েছে, ঝপঝপ করে তুলে নাও, হয়েছে তোলা। আচ্ছা, রাত করি। তো আর আমরা টেম্পারেচার যখন কনস্ট্যান্ট তখন আমরা দেখলাম এই টার্মটা কনস্ট্যান্ট, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট না হতো তাহলে আমরা কি লিখতাম, টেম্পারেচার যখন কনস্ট্যান্ট যদি না হতো, দেখো 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 টেম্পারেচার যখন কনস্ট্যান্ট, টেম্পারেচার যখন ফিক্সড লিখলাম তখন আমি কি লিখলাম না m, m তো অলরেডি কনস্ট্যান্ট যেহেতু মাস অফ ইলেকট্রন কনস্ট্যান্ট। আচ্ছা, টেম্পারেচার যখন কনস্ট্যান্ট কি কি পাচ্ছি l, l তো কনস্ট্যান্ট, এরপরে e, e হচ্ছে কি কনস্ট্যান্ট যেহেতু চার্জ অফ ইলেকট্রন, n, n হচ্ছে পার ইউনিট ভলিউমে কি পরিমাণ ইলেকট্রন রয়েছে, তো নাম্বার অফ, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, লিখে দিই নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, এটাও কনস্ট্যান্ট যেহেতু টেম্পারেচার আমাদের ফিক্সড আছে, যেহেতু টেম্পারেচার আমাদের ফিক্সড আছে। আচ্ছা, আর কি আছে টাও এভারেজ মানে রিল্যাক্সেশন টাইম, তো রিল্যাক্সেশন টাইম আমাদের কি রয়েছে কনস্ট্যান্ট রয়েছে, ক্রস সেকশনাল এরিয়া তাও কনস্ট্যান্ট, তাও কনস্ট্যান্ট, তার মানে টেম্পারেচার কনস্ট্যান্ট হওয়ার ফলে সবগুলোই কনস্ট্যান্ট থাকছে। যদি টেম্পারেচার যদি ভেরিয়েবল হতো, আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করতাম তাহলে আমরা কি দেখতাম না টেম্পারেচার যদি ভেরিয়েবল হতো, টেম্পারেচার যদি ভেরিয়েবল হতো তাহলে আমরা কি দেখব না তাহলে আমরা দেখব যে m তো কনস্ট্যান্ট তো রয়েছে, l সেটাও তো কনস্ট্যান্ট রয়েছে, e সেটাও তো কনস্ট্যান্ট রয়েছে, n পার ইউনিট ভলিউমে n কিন্তু কনস্ট্যান্ট আর হবে না, কি হয়ে যাবে না ভেরিয়েবল হয়ে যাবে। কেন না নাম্বার অফ পজিটিভ আয়ন কিন্তু ইনক্রিজ করে গেছে বা ডিক্রিজ করে গেছে, তখন কিন্তু রিল্যাক্সেশন টাইম ছোট হয়ে গেছে না বড় হয়ে গেছে। টেম্পারেচার যদি বাড়িয়ে দিই রিল্যাক্সেশন টাইমের পরিমাণও কমে যাবে, যদি কমিয়ে দিই রিল্যাক্সেশন টাইমের পরিমাণ বেড়ে যাবে, ক্লিয়ার? তো নাম্বার পার ইউনিট ভলিউমে নাম্বার অফ ইলেকট্রন তখন কিন্তু ভেরিয়েবল। আচ্ছা, এভারেজ রিল্যাক্সেশন টাইম এটাও কি হয়ে যাবে ভেরিয়েবল হয়ে যাবে, কিন্তু এ কিন্তু সেম কনস্ট্যান্ট থাকবে। আরে এ কি না এ তো মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করছে, তাই না? এ তো মেটেরিয়ালের উপরে, আরে এল আর এ দুটো হচ্ছে কি মেটেরিয়ালের উপরে ডিপেন্ডেন্ট করছে, মেটেরিয়ালের উপর, ক্লিয়ার করতে পেরেছি? তাহলে টেম্পারেচার যদি ভেরিয়েবল হয়ে যায় তাহলে এই প্রবলেম দেখা যাচ্ছে। তো আমাদের যত নিউমেরিক্যাল আসবে সেখানে টেম্পারেচার আমাদের ফিক্সডই থাকবে। তো r ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, তো r ইজ ইকুয়াল টু m l ডিভাইড বাই e স্কয়ার n টাউ এভারেজ ইনটু a। তাহলে এই রেজিস্ট্যান্স কার উপরে ডিপেন্ডেন্ট, দেখো রেজিস্ট্যান্স, আচ্ছা l আর a এটা তো কন্ডাক্টরের উপরে, তাহলে
রেজিস্ট্যান্স ডিপেন্ড করছে এই পোরশনটার উপরে। ক্লিয়ার? তো এইটুকু অংশকে আমরা কি বলে থাকি, R ইকুয়াল টু রেজিস্টিভিটি রো এল বাই এ, যেখানে রো হচ্ছে কত না, রো ইকুয়াল টু m বাই স্কয়ার n টাউ এভারেজ, স্কয়ার m ডিভাইডেড বাই স্কয়ার n টাউ এভারেজ। ক্লিয়ার? রো কার উপরে ডিপেন্ডেন্ট করছে না, রো কার উপরে ডিপেন্ড করছে না, রো দেখো n এর উপরে ডিপেন্ড করছে এবং এভারেজ রিল্যাক্সেশন টাইমের উপরে ডিপেন্ড করছে। কারণ রো যদি আমরা টেম্পারেচার যদি ইনক্রিজ করে দিই তাহলে নাম্বার অফ ইলেকট্রন এবং রিল্যাক্সেশন টাইমে কিন্তু ভেরি হবে, তাহলে রেজিস্টিভিটি কি হবে, চেঞ্জ হয়ে যাবে। রেজিস্টিভিটি আমাদের কি হবে, চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? তো রেজিস্টিভিটি কার উপরে ডিপেন্ড করছে না, দেখো এল এর উপরে ডিপেন্ড করছে না, দেখো কন্ডাক্টরের কোন শেপ সাইজের উপরে ডিপেন্ড করছে, কন্ডাক্টরের লেন্থ রয়েছে, ক্রস সেকশনাল এরিয়া রয়েছে, কার উপরে ডিপেন্ড করছে না। তাহলে রেজিস্টিভিটি ডিপেন্ড অন, এই সাইডে লিখি, আচ্ছা, তো রেজিস্টিভিটি ডিপেন্ড অন কি লিখতে পারবো না, রেজিস্টিভিটি ডিপেন্ড অন নাম্বার 1 কার উপরে, এক টেম্পারেচারের উপরে। কারণ টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি তাহলে কি দেখতে পাচ্ছি, টেম্পারেচারের উপরে ডিপেন্ড করছে, টেম্পারেচারের উপরে কে ডিপেন্ড করছে, n ডিপেন্ড করছে, আর এভারেজ টাইম পিরিয়ডের উপর ডিপেন্ড করছে, এভারেজ টাইম পিরিয়ড ডিপেন্ড করছে। তাহলে রেজিস্টিভিটি ডাজ নট ডিপেন্ড on number 1 shape, নাম্বার 2 সাইজ। শেপ আর সাইজ কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না, শেপ আর সাইজের উপরে ডিপেন্ড করে কি রেজিস্ট্যান্স, শেপ আর সাইজের উপরে ডিপেন্ড করে কি রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি নয়। তো রেজিস্টিভিটি এখানে একটা দিতে পারো, রেজিস্টিভিটি ডিপেন্ড অন ম্যাটেরিয়াল, কি ম্যাটেরিয়াল নিয়েছি তার উপরে ডিপেন্ড করে থাকে, যে এই পরিমাণ টেম্পারেচারে কতগুলো পজিটিভ আয়ন সৃষ্টি করতে পারে। তো সকল কন্ডাক্টর কিন্তু সেম টেম্পারেচারে সমান পরিমাণে পজিটিভ আয়ন সৃষ্টি করতে পারে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তো এবারে আমাদের মুদ্রার টার্ম আমরা কি পেলাম, যে R ইকুয়াল টু দ্যাটস, এই ফর্মুলাটাই হচ্ছে কি R ইকুয়াল টু রো এল বাই এ, যেখানটা রো হচ্ছে কি দ্যাটস ফর্মুলা। তাহলে এই কটা কিওয়ার্ড আমরা মনে রাখলাম এবং এখানটা লিখে রাখলাম R ইকুয়াল টু রো এল বাই এ। এলটা হচ্ছে কি না, এলটা হচ্ছে যে কারেন্ট যে ফ্লো করছে সেই কারেন্ট ফ্লো এর লেন্থ, এল হচ্ছে কি কারেন্ট ফ্লো এর লেন্থ। আচ্ছা, রো হচ্ছে কত না, রো হচ্ছে m ডিভাইডেড বাই স্কয়ার n এন্ড টাউ এভারেজ। এই কটা মনে রাখো। তো এবারে আমরা দেখতে চলেছি কি এর থেকে কি কি নিউমেরিক্যাল আসতে চলেছে। তো ফার্স্ট কোশ্চেন নেব, তোলা হয়ে গেছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 একদম ইজি, স্ট্রেচ আর কম্প্রেসের আমরা নেব। স্ট্রেচ কম্প্রেসের অঙ্ক, স্ট্রেচ কম্প্রেসড। তো পাশাপাশি দুটো রাখবো, দিলে কিন্তু বোঝা যাবে স্ট্রেচ আর কম্প্রেসড। তো এর থেকে শর্টকাট উপায়ও আমরা এই রেজিস্ট্যান্সের ডেরিভেশন করতেও পারি, মানে রেজিস্ট্যান্সের ডেরিভেশন হচ্ছে নিউমেরিক্যাল গুলো করতেও পারি। তো আগে যেটা ফর্মুলা ওয়াইজ হয়ে থাকে সেটা তো আগে দেখে নিই, তারপরে আমরা দেখব। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, একটি তারের একটি আর রোধের, আর রোধ মানে হচ্ছে কি রেজিস্ট্যান্স, আর রোধের তারে, আর রোধের তারে তারকে, আর রোধের তারকে দ্বিগুণ স্ট্রেচ করলে রেজিস্ট্যান্স, ফাইনাল রেজিস্ট্যান্স কত হবে, তো আমরা দেখেই নি যে একটা সলিউশন আমরা দেখতে চলেছি, যে একটা আমার কন্ডাক্টর ছিল, তাহলে এই কন্ডাক্টরের লেন্থ আমি মনে করলাম এটা হচ্ছে তাদের ইনিশিয়াল, তাহলে কন্ডাক্টরের লেন্থ আমি মনে করলাম l, কন্ডাক্টরের লেন্থ হচ্ছে কত l, কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া আমি মনে করলাম a। আচ্ছা, এই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কত দিয়েছে r। ক্লিয়ার? আচ্ছা, এই কন্ডাক্টরের আচ্ছা টেম্পারেচার কিন্তু ফিক্সড আছে, সবগুলো অঙ্কে আমরা যতই করব না কেন টেম্পারেচার ফিক্সড। তো আর কি দেখব, রেজিস্টিভিটি হচ্ছে কত রো। ক্লিয়ার? রেজিস্টিভিটি কত রো। তাহলে r ইকুয়াল টু আমরা কত পেয়ে থাকি না, r ইকুয়াল টু রো l বাই a। তাহলে এটা হচ্ছে কি আমাদের ইনিশিয়াল, এটা হচ্ছে আমাদের কি ইনিশিয়াল। ফাইনালি আমাকে কি বলেছে না, ফাইনালি কি বলেছে, তাকে আমাকে স্ট্রেচ করতে বলেছে। আচ্ছা, স্ট্রেচ করলে কি হবে
না স্ট্রেচ করলে এই কন্ডাক্টরটা এরকম পাতলা হয়ে যাবে না? আরে যেমন করে একটা রবারকে আমরা যদি টানি তাহলে কেমন হয়ে যাবে, ওটা পাতলা হয়ে যায় না? তার ক্রস সেকশনাল এরিয়ার দিক দিয়ে শুরু হয়ে যায়, লেন্থের দিক দিয়ে কত হয়ে গেছে এখন? এখন এর লেন্থ কত হয়েছে? 12। এখন এর লেন্থ কত হয়েছে? 12। আমি মনে করলাম ফাইনালি লেন্থ কত হয়েছে? 12। ফাইনালি ক্রস সেকশনাল এরিয়া কি আমরা জানি? কি করে বার করব ক্রস সেকশনাল এরিয়া কত হবে? আচ্ছা একটা জিনিস এখানটায়, যে এই কন্ডাক্টরের ইনিশিয়াল ভলিউম আর ফাইনাল ভলিউম তো সেম থাকবে। এই সকল অঙ্কের ক্ষেত্রে সবসময় ভলিউমের দিক দিয়ে আমরা বিবেচনা করব। যারা ইনিশিয়াল ভলিউম এবং ফাইনাল, সে তো লম্বাই বেড়ে গেছে, ক্রস সেকশনের দিক দিয়ে তো ছোট হয়ে গেছে। তো ভলিউম তো এর প্রথমে যা ছিল পরেও তো তাই থাকবে। ক্লিয়ার? তো ভলিউম যদি আমরা পেতে চাই তো আমরা কি করে পাবো? এটা একটা কি সিলিন্ড্রিক্যাল, তাহলে সিলিন্ড্রিক্যালের ক্রস সেকশনাল এরিয়া কত? AF। ক্লিয়ার? ইনটু লেন্থ হচ্ছে কত? ইনটু 12। বলা পেরেছি? তো ইনিশিয়ালি তার ভলিউম কত ছিল? তার ইনিশিয়ালি ভলিউম AL। ক্লিয়ার? তো ভি এর জায়গায় আমি কি বসাতে পারি? ভি এর জায়গায় আমি AL বসাতে পারি, ভি এর জায়গায় আমি AL বসাতে পারি। আমি AF তো ক্রস সেকশনাল এরিয়া কত? AF। তাহলে আমি এই AF টাকে তো আমি তো বার করতে চাইছি, তাই না? তো AF ইকুয়াল টু আমি কত বার করব? AF ইকুয়াল টু ইনটু 12। ক্লিয়ার হয়েছে? তাহলে L কে L ক্যান্সেল, তাহলে ফাইনালি ক্রস সেকশনাল এরিয়া কত হবে? এটা A/2। তাহলে ফাইনালি ক্রস সেকশনাল এরিয়া কত হলো? যে লেন্থ দ্বিগুণ হওয়ার সাথে সাথে ক্রস সেকশনাল এরিয়াও অর্ধেক হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা ফাইনালি রেজিস্ট্যান্স আমি জানি না, ফাইনালি রেজিস্ট্যান্স আমাকে বার করতে হবে। আর তো রেজিস্টিভিটি আমাদের যাই ছিল তাই তো আছে। তো তো আমি এখন কি বার করতে পারবো? তো ফাইনালি রেজিস্ট্যান্স ইকুয়াল টু রেজিস্টিভিটি যা ছিল তো তাই আছে। তো ফাইনালি রেজিস্ট্যান্স আমি কি বার করব? রো ইনটু, এখন লেন্থ কত হচ্ছে? 12 হচ্ছে, ডিভাইড বাই ফাইনালি ক্রস সেকশন এরিয়া কত হচ্ছে? না A/2 হচ্ছে। আচ্ছা তো ফাইনালি রেজিস্ট্যান্স কত হতে চলেছে? দুইটাকে যদি উপরে নিই তাহলে 4 রো L/A। আচ্ছা রো L/A মানে হচ্ছে ইনিশিয়াল রেজিস্ট্যান্স, তাহলে ইনিশিয়াল রেজিস্ট্যান্স কত ছিল? আমাদের R দেওয়া ছিল, তার মানে 4R। তার মানে দেখতেই পাচ্ছি কি যে দ্বিগুণ যদি করি তাহলে রেজিস্ট্যান্স কত হয়ে গেছে? 4 গুণ হয়ে গেছে। ক্লিয়ার? তো এটা স্ট্রেচ যুক্ত একটা অঙ্ক, একটা কম্প্রেসড এর অঙ্ক। দেখো সেকেন্ড কোশ্চেন নাম্বার 2, কম্প্রেসড এর অঙ্ক। কম্প্রেসড এর অঙ্ক কি না, একটি আর রেজিস্ট্যান্সের তারকে অর্ধেক করলে, মানে কি কম্প্রেসড করে অর্ধেক করা হলে, কম্প্রেসড করে অর্ধেক করা হলো, তাহলে অর্ধেক করা হলে আমরা কি দেখব? করা হলে ফাইনালি রেজিস্ট্যান্স কত আমাকে বার করতে বলেছে। তার ফাইনালি রেজিস্ট্যান্স কত হবে সেটাই আমাকে বার করতে বলেছে। তো একটা কন্ডাক্টর, সিমিলারলি একটা কন্ডাক্টর এরকম লেন্থের একটা ছিল, তাকে কম্প্রেস করা হলো, দিয়ে কি করা হলো? ছোট একটা লেন্থ করা, মানে এটা ছিল কত? না L ছিল, এখন কত হয়েছে? না L/2। এখন কত হয়েছে? না L/2। তাহলে ইনিশিয়ালি রেজিস্ট্যান্স কত ছিল? তার R ছিল। আচ্ছা ইনিশিয়ালি লেন্থ কত? না L। ইনিশিয়ালি ক্রস সেকশন এরিয়া কত? A। এই সব ক্ষেত্রে আমরা কি করব না, প্রত্যেক এই কন্ডাক্টরের ক্ষেত্রে যাই ভলিউম, এই কন্ডাক্টরের ক্ষেত্রে তো তাই ভলিউম হবে। আর একে যখন আমি কম্প্রেস করেছি তখন এই কন্ডাক্টরটা কেমন হয়ে গেছে? এই কন্ডাক্টরটা এরকম করে ফুলে যাবে না, এরকম করে ফুলে যাবে। ক্লিয়ার? কিন্তু ভলিউম তো সেম থাকবে, বোঝার চেষ্টা করো। ফুলে যাবে, তার বাইরের দিক দিয়ে ফুলে যাবে, কিন্তু ভলিউম সেম থাকবে। তো রেজিস্টিভিটি হচ্ছে সেম, তাহলে আগেও যা ছিল এখনো তাই থাকবে। তো ফাইনালি রেজিস্ট্যান্স আমি জানি না, ফাইনালি লেন্থ কত? না L/2 এর অর্ধেক। আচ্ছা ফাইনালি ক্রস সেকশনাল এরিয়া কত আমি জানি না। তো ফাইনালি ইনিশিয়ালি ভলিউম কত ছিল? না ইনিশিয়ালি ভলিউম ছিল L, ফাইনালি ভলিউম কত হবে? না ফাইনালি ভলিউম কত হবে? সে V থাকবে। তাহলে V ইকুয়াল টু আমি কি বলবো? না F ইনটু L/2। আচ্ছা V এর জায়গায় আমি কি বসাতে পারি? AL বসাবো। তাহলে AL ইকুয়াল টু F ইনটু L/2। তাহলে L কে L ক্যান্সেল, তাহলে F ইকুয়াল টু 2A। ক্লিয়ার? F ইকুয়াল টু কত পেলাম? না 2A। তাহলে ফাইনালি ক্রস সেকশনাল এরিয়া কত হতে চলেছে? না 2A হতে চলেছে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা তো ফাইনালি ক্রস সেকশনাল এরিয়া কত? না 2A। আচ্ছা তো রেজিস্ট্যান্স আমরা কত বার করব? না ফাইনালি রেজিস্ট্যান্স কত? না রো L/F। আচ্ছা এবারে যদি আমরা বসাই তাহলে রো ইনটু L ইনটু, আচ্ছা এখানে L কত? না এখানে L হচ্ছে L/2 না, লেন্থ কত হয়েছে? আধা হয়ে গেছে, তাহলে বাই 2। F হচ্ছে কত? না 2A, তাহলে ইনটু 2A। তাহলে কত পাচ্ছি? রো L/4A, রো L/4A। তো এখানকার রেজিস্ট্যান্স কত ছিল? ইনিশিয়ালি রেজিস্ট্যান্স ইকুয়াল টু R ইকুয়াল টু রো L/A। ক্লিয়ার? তাহলে রো L/A এর জায়গায় যদি আমি R বসিয়ে দিই তাহলে কত হবে? না R/4। তাহলে রেজিস্ট্যান্স, ফাইনালি রেজিস্ট্যান্স কত হচ্ছে? না R/4। তাহলে ইনিশিয়াল রেজিস্ট্যান্সের আধা হয়ে গেছে। ইনিশিয়ালি যে রেজিস্ট্যান্স ছিল তা, সরি আধা হচ্ছে 1/4 হয়ে গেছে।
এই ক্ষেত্রে কি হয়েছিল, স্ট্রেচ করতে 4 গুণ হয়ে গেছিল, কম্প্রেসড করতে আধা, কম্প্রেস করতে রেজিস্ট্যান্স 4 গুণ কমে গেল। এই ক্ষেত্রে 4 গুণ বেড়ে গেছিল, এই ক্ষেত্রে 4 গুণ কমে গেল। ক্লিয়ার? তো একে শর্টকাটও আমরা করতে পারি। কিভাবে শর্টকাট করব না, শর্টকাটে যদি করতে হয় তো এই ফর্মুলাটাই মনে রাখো। কি ফর্মুলা? এই ফর্মুলা যে ফাইনাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু n স্কয়ার ইনটু ইনিশিয়াল রেজিস্ট্যান্স, n স্কয়ার ইনটু ইনিশিয়াল রেজিস্ট্যান্স, যেখানে n হচ্ছে কি না, n হচ্ছে ফাইনাল লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ। ক্লিয়ার? তো এর ক্ষেত্রে অ্যাপ্লাই করো যে n ইকুয়াল টু কত হবে না, n ইকুয়াল টু ফাইনাল লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ যদি আমাকে বার করতে হয়, তাহলে আমি প্রথমে কত ছিল না, প্রথমে ছিল n, ফাইনালি কত হয়েছে না 2n, তার মানে n ইকুয়াল টু 2, তাহলে ফাইনালি রেজিস্ট্যান্স কত না n স্কয়ার মানে 2 স্কয়ার মানে হচ্ছে 4, আর ইনিশিয়ালি রেজিস্ট্যান্স কত ছিল r। দেখো খুব তাড়াতাড়ি হয়ে গেল, এত ডেরিভেশন লাগবে না, এটা শর্টকাট। আগে তো ডেরিভেশন জানা উচিত, তারপরে শর্টকাটে করা উচিত। আচ্ছা, এর ক্ষেত্রে লক্ষ্য করো না, এর ক্ষেত্রে দেখো ফাইনালি রেজিস্ট্যান্স n স্কয়ার, তো আগে তো ফাইনাল লেন্থ বাই ফাইনাল ইনিশিয়াল লেন্থের রেশিওটা তো আগে বার করে নাও, এনটা তো আগে বার করে নাও। তাহলে ফাইনালি লেন্থ কত হচ্ছে না l/2, ইনিশিয়ালি লেন্থ কত ছিল না l ছিল। আচ্ছা, তো l কে l ক্যান্সেল, তাহলে n ইকুয়াল টু কত হাফ, তার মানে যদি n স্কয়ার যদি আমরা করি তাহলে 1/4, ফাইনাল ইনিশিয়ালি রেজিস্ট্যান্স কত ছিল r ছিল, দেখো ফাইনালি রেজিস্ট্যান্স ইকুয়াল টু r/4, তুরন্ত হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে? তো এইভাবে এটা হচ্ছে শর্টকাট, আমরা করতেই পারি, কিন্তু আমাকে ডেরিভেশনও তো জানা উচিত যে কম্প্রেসড করলে লেন্থ দ্বিগুণ, লেন্থ আধা হওয়ার সাথে সাথে ক্রস সেকশনাল এরিয়া দ্বিগুণ হয়ে যায়। স্ট্রেচ করতে কি হবে, লেন্থ দ্বিগুণ হওয়ার সাথে সাথে ক্রস সেকশনাল এরিয়া আধা হয়ে যায়। আগে যা ছিল পরে তো অ্যাডজাস্ট হয়ে গেছে, খেয়াল করতে হবে এগুলো। ক্লিয়ার? তো এবারে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3 কি করতে চলেছে ভালো করে লক্ষ্য করবে। কোশ্চেন নাম্বার 3, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, তো এটা ডিসি পান্ডের একটা শর্ট নোট, যেটা খুবই হেল্প করবে পরবর্তী আমাদের কোশ্চেন গুলোকে ডিল করার জন্য। দেখো ডিসি পান্ডেতে কি বলেছে না, একটা রেক্টেঙ্গুলার একটা শেপ, কেমন না রেক্টেঙ্গুলার এরকম শেপ। ক্লিয়ার? আচ্ছা, যার লেন্থ হচ্ছে কত না, যার লেন্থ হচ্ছে a, যার লেন্থ এটা ধরো অরিজিন, এই লেন্থটা হচ্ছে a, ব্রেথ হচ্ছে b, আর হাইট হচ্ছে কত c। ক্লিয়ার? আচ্ছা, তো বলা আছে কি এই সারফেসটা হচ্ছে ফার্স্ট সারফেস, এইটা হচ্ছে এখন সেকেন্ড সারফেস। আচ্ছা, তো এই সারফেস দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে এই সারফেস থেকে এই সারফেস দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে 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 তার রেজিস্ট্যান্স কত হবে? তাহলে আচ্ছা, রেজিস্ট্যান্সের ফর্মুলা কি, রো এল বাই এ। তো কারেন্ট কোন লেন্থের মধ্যে দিয়ে ফ্লো করছে, তো কারেন্ট ফ্লো করছে এ লেন্থ বরাবর, তাহলে এল ইকুয়াল টু এখানে আমরা কত বসাবো, এ বসাবো, ডিভাইডেড বাই এল হচ্ছে কি না, এল হচ্ছে তাদের ক্রস সেকশনাল এরিয়া, তাহলে এখানকার ক্রস সেকশনাল এরিয়া, এখানকার ক্রস সেকশনাল এরিয়া এ, এটা একটা রেক্টেঙ্গুলার শেপ, তো এখানকার ক্রস সেকশনাল এরিয়া কত হবে, বি ইনটু সি, এই এরিয়াটা কত, বি ইনটু সি, লেন্থ ইনটু ব্রেথ এখানকার। ক্লিয়ার হচ্ছে? বি ইনটু সি, তাহলে ক্রস সেকশনাল এরিয়া ইকুয়াল টু কত, বি ইনটু সি। আচ্ছা, যদি বলতো কারেন্ট এই শেপ দিয়ে পাস করছে, এই উপরের এই অংশটা আর নিচের এই অংশটার মধ্য দিক দিয়ে কারেন্ট পাস করছে, মানে এই বরাবর, বুঝতে পেরেছি? এইভাবে পাস করছে, মানে দুটো এই তল বরাবর কারেন্ট পাস করছে। তো কারেন্ট পাস, তখন এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব না, এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স যদি আমাকে বার করতে হয়, তাহলে এই ক্ষেত্রে রো এল বাই এ। ক্লিয়ার? তো এই সারফেস থেকে এই সারফেসের মধ্যে ডিসটেন্স কত না বি, তাহলে যতটুকু ডিসটেন্সের মধ্য দিক দিয়ে কারেন্ট পাস করছে সেটাই হচ্ছে তার লেন্থ। আচ্ছা, তার উপরটা হচ্ছে কি, তার ক্রস সেকশনাল এরিয়া, তো যতটুকু মধ্য দিক দিয়ে পাস করছে, তাহলে রো এল হচ্ছে কত না, এটা হচ্ছে কত সি, তাহলে সি ডিভাইডেড বাই তার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে কত, দ্যাটস এ ইনটু বি, এ ইনটু বি। ক্লিয়ার? যদি এই এপাশের সারফেস আর এপাশের সারফেসের মধ্যে যদি বলতো, তাহলে আমরা কি বলতাম, তাহলে আমরা এটাই বলতাম যে রো এল বাই এ ইজ ইকুয়াল টু, আমরা কি বলতাম যে এই দুটো সারফেসের মধ্যে দিক দিয়ে লেন্থ কত না বি, আউটারে
এইটা হচ্ছে কত বি, তাহলে রো বি ডিভাইডেড বাই ক্রস সেকশন এরিয়া কত না এই ক্রস সেকশন এরিয়াটা, এই ক্রস সেকশন এরিয়া আর এই ক্রস সেকশনাল এরিয়া, তাহলে এই দুটো ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে ডিসটেন্স কত হচ্ছে বি, তাহলে ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে কত, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, তাহলে এ ইনটু সি কত, তাহলে দুটোর মধ্যে আমরা রেজিস্ট্যান্স আমরা তার এই দুটো মানে প্লেনের মধ্যে রেজিস্ট্যান্স আমরা বার করতে পেরে যাব। ক্লিয়ার? তো এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপের ক্ষেত্রে ছিল, তেমন করে আমরা একটা সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রেও আমরা সেভ নিতে পারি। কোশ্চেন নাম্বার 4 একটা সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে দেখো, সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে কি না সিলিন্ড্রিক্যাল একটা হলো সিলিন্ডার আমি নিয়ে নিলাম, একটা হলো সিলিন্ডার নিলাম, তাহলে এই হলো সিলিন্ডারের ক্ষেত্রে আমি কি দেখলাম, আচ্ছা এই অংশটা কি আছে হলো সিলিন্ডারের মাঝখানটা তো ফাঁকা, এইটা হচ্ছে কি ফাড়া থাকে, তাহলে কারেন্ট যদি যায় এই মেটাল সারফেসটার মধ্যে দিয়ে যাবে, মাঝখানটাতে ছড়িয়ে যাবে, কারেন্ট যাবেই না, যাবে তো বটে অন্য কিছু কারণে যাবে, সেটা আলাদা ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ডে গেলে আমরা পড়বো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে, তো সেটা সে প্রসঙ্গ এখন না। তো এই হলো সিলিন্ডার, এটা একটা কেমন সিলিন্ডার হলো সিলিন্ডার, তাহলে এই হলো সিলিন্ডারের ক্ষেত্রে এটা হচ্ছে তাদের কনসেন্ট্রিক এক্সিস, তাহলে এই এক্সিস থেকে ভেতরের সিলিন্ডারটার রেডিয়াস আমি ধরলাম r1, বাইরের সিলিন্ডারটার রেডিয়াস আমি ধরলাম r2। এবারে কারেন্ট যাচ্ছে কোন দিক দিয়ে, মাঝখান দিক দিয়ে তো ডেফিনেটলি যাবে না, গেলে কোন দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে কারেন্ট যাবে। আচ্ছা, তো এই সিলিন্ডারটার লেন্থ কত দিয়েছে l, তো আমরা কারেন্ট যখন আমরা দেখতে পাচ্ছি কারেন্ট তাহলে সর্বক্ষেত্রে লেন্থ কত l ফিক্সড রয়েছে, এবং প্রত্যেক ক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়া দেখতে পাচ্ছি আমরা ফিক্সড, প্রত্যেক ক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়ার কোনো চেঞ্জ নেই, তাহলে কোন এরিয়ার মধ্যে দিক দিয়ে যেতে আছে না এই এরিয়াটার মধ্যে দিক দিয়ে যেতে আছে, তাহলে এই এরিয়াটা কত হবে না বড় সিলিন্ডারটার থেকে ছোট সিলিন্ডারটার এরিয়া যদি আমরা বাদ দিই বাকিটা এরিয়াটার মধ্যে দিক দিয়ে কারেন্ট যেতে আছে, তাহলে রো ইন তাহলে r ইকুয়াল আমরা কি লিখবো r ইকুয়াল টু রো ইনটু l, l হচ্ছে কত থেকে কত দূর যাচ্ছে না l লেন্থ পর্যন্ত যাচ্ছে ঠিকই তো আছে, এটা কত না এইটুকু অংশের মধ্যে দিক দিয়ে তো যাচ্ছে, তাহলে বড় সিলিন্ডারটা থেকে ছোট সিলিন্ডারটা বাদ দিলাম, তাহলে পাই r2 স্কয়ার মাইনাস পাই r1 স্কয়ার। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তো এই ক্রস সেকশনাল এরিয়াটা থেকে এই ক্রস সেকশনাল এরিয়াটা বাদ দিয়ে দাও, তাহলে এইটুকু এরিয়ার মধ্য দিকেই তো যাচ্ছে কারেন্টটা, তাহলে এখানটায় চেঞ্জ কি হচ্ছে, এখানে চেঞ্জ বলতে গেলে এল তো চেঞ্জ হচ্ছে, কিন্তু এল এখানে ফিক্সড রয়েছে, সবার ক্ষেত্রে সমান, ক্রস সেকশনাল এরিয়া তাও ফিক্সড, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টাল সিলিন্ডার যদি আমি কাটি এখানে ক্রস সেকশনাল এরিয়া সেম, এখানটা আমরা যদি এলিমেন্টাল সিলিন্ডার একটা কাটি তাহলে এখানেও এরিয়া সেম, তাহলে এখানে ক্রস সেকশনাল এরিয়া আমরা কি পাবো সেম ইফেক্ট হচ্ছে, পাই যদি আমরা কমন নিই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার, তাহলে রেজিস্ট্যান্স বেরিয়ে গেল। তো এই অঙ্ককে যদি আমরা ঘুরিয়ে দেখি তাহলে কেমন করে ঘুরিয়ে দেখবো, যদি কারেন্ট যদি তার সারফেস বরাবর যায় তখন কি হবে, এরকম কারেন্ট তো আমাদের ফ্লো করে তারের মধ্য দিক দিয়ে, কিন্তু এর আলাদাটা আমরা একটু ভেবে দেখি। কোশ্চেন নাম্বার 5 এটা ক্লিয়ার হয়েছে? কোশ্চেন নাম্বার 5 দেখো, কোশ্চেন নাম্বার 5 কি বলতে চলেছে, কোশ্চেন নাম্বার 5 যে বলছে যে সিলিন্ডারের সারফেস বরাবর যদি কারেন্ট যেত তাহলে কি হতো, সিলিন্ডারের সারফেস বরাবর যদি কারেন্ট যায় তাহলে কি হতো, দেখো এই হচ্ছে সিলিন্ডার, এই হচ্ছে আমাদের এল লেন্থের একটা সিলিন্ডার, ক্লিয়ার? হলো সিলিন্ডার ডেফিনেটলি সেই একই সিলিন্ডার আমাদের রয়েছে, যার ইনার সিলিন্ডারটার রেডিয়াস মিটে গেল, ইনার সিলিন্ডারটার রেডিয়াস কত, ইনার সিলিন্ডারটার রেডিয়াস আমাদের ছিল r1, আউটার সিলিন্ডারটার রেডিয়াস কত r2। তো এবারে কারেন্ট কিভাবে যাচ্ছে না সিলিন্ডারটার চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এইভাবে চারিদিকে এই দিক দিয়ে কারেন্ট কি হচ্ছে নির্গত হচ্ছে, কারেন্ট কিভাবে নির্গত হচ্ছে এই বরাবর, এই বরাবর, এই বরাবর কারেন্ট কি বরাবর নির্গত হচ্ছে তার সারফেস বরাবর। তো সারফেস বরাবর যদি কারেন্ট নির্গত হয় তাহলে এখানে একটা প্রবলেম রয়েছে, কেমন প্রবলেম দেখো, আচ্ছা এই অংশটা তো নিউট্রাল, এই অংশটা তো নিউট্রাল, তাহলে দেখো এক্সিস থেকে যতই আমরা ডিসটেন্সে যেতে আছি, যখন এই ডিসটেন্সে যাচ্ছি তখন আমরা কি দেখতে পাচ্ছি যে এক্সিস থেকে আর ডিসটেন্সে গেলাম,
তখন আমরা কি দেখতে পাচ্ছি না, তখন আমরা দেখতে পাচ্ছি এইরকম একটা, এটা হচ্ছে আর ডিস্টেন্স। যখন এক্সিস থেকে আমি r1 ডিস্টেন্সে যাচ্ছি তখন আমি কি পাচ্ছি, এইরকম একটা, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কি r1 ডিস্টেন্সের, এটা ছিল r ডিস্টেন্সের। তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখো এর এর এরিয়াও চেঞ্জ হতে আছে। আরে এটা তো একটা এলিমেন্টাল সিলিন্ডার না, এটা একটা এলিমেন্টাল সিলিন্ডার, তো এই এলিমেন্টাল সিলিন্ডারের তো ব্রেথও তো আছে। এর ক্ষেত্রে একটা এলিমেন্টাল সিলিন্ডার, তো এটা এর ক্ষেত্রে তো এটা এলিমেন্টাল সিলিন্ডার, তাহলে এর ক্ষেত্রে তো একটা ব্রেথ আছে। তাহলে আমি মানলাম যে এই ব্রেথটা কত না dr, এই ব্রেথটা কত না dr1, প্রত্যেকটা আলাদা আলাদা। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যদিও এই লেন্থটা তো সবার ক্ষেত্রে সমান, তাহলে সারফেস এরিয়া তো সবার ফিক্সড, আর তার চার সাইডে পার্শ্বতলের যে ক্ষেত্রফল সেটা তো সবার ক্ষেত্রে ফিক্সড। কেন সবার ক্ষেত্রে ফিক্সড কি করে হবে? তাও তো সবার ক্ষেত্রে ফিক্সড নয়। দেখো দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল a = কত হয় 2 পাই rl। আচ্ছা বাইরেটার ক্ষেত্রে a1 = 2 পাই r1 ইনটু l। তাহলে আমরা কি দেখতে পেলাম, তাহলে l সবার ক্ষেত্রে ফিক্সড আছে, তো রেডিয়াস চেঞ্জ হওয়ার জন্য এরিয়াও চেঞ্জ হতে আছে। তাহলে এই এরিয়া আমি এই রেডিয়াস আমি কোথা থেকে কত দূর নেব না r1 থেকে এইখান থেকে r2 পর্যন্ত। তাহলে একটা আমি এলিমেন্টাল যদি সিলিন্ডার যদি আমি নিয়ে নিই, যদি আমি একটা এলিমেন্টাল সিলিন্ডার ক্ষেত্রে যদি নিয়ে নিই, তাহলে এই এলিমেন্টাল সিলিন্ডারের আগে রেজিস্ট্যান্সটা দেখে নিই। এই এলিমেন্টাল সিলিন্ডারের রেজিস্ট্যান্স কত হবে, যে এই r রেডিয়াসের এলিমেন্টাল সিলিন্ডারের মানে রেজিস্ট্যান্স ইকুয়াল টু যদি বার করতে চাই তাহলে রো l বাই a, এই ফর্মুলা অনুযায়ী রো l হচ্ছে কত না l হচ্ছে কত না কারেন্ট কিভাবে মুভ করছে না, কারেন্ট তো এই বরাবর নির্গত হচ্ছে না, তাহলে lটা হচ্ছে কি যে কতটুকু ডিসটেন্স কভার করছে। আর ছোট্ট একটা যদি এলিমেন্টাল সারফেস আমরা যদি নিই, তাহলে এই ছোট্ট এলিমেন্টাল সারফেসটা মধ্য দিক দিয়ে কারেন্ট কি বরাবর নির্গত, এই ডেল আর বরাবর। তাহলে এর এদিক ওদিক কোনো এলিমেন্টাল সিলিন্ডার নেই ধরো, তখন কারেন্টটা তো এই বরাবরই তো পাস করবে, তাই না? তো এইটুকু লেন্থ বরাবরই তো পাস করবে, তাহলে এইটুকু লেন্থ আমাদের কত না dr লেন্থ। তাহলে l = আমি কত বলবো dr, কারণ কারেন্ট এখন সাইড বরাবর পাস করছে, তার এলিমেন্টাল যে ব্রেথটা পাবো সেই ব্রেথটাই এখন লেন্থ রূপে আমাদেরকে নিতে হবে। তো ক্রস সেকশন এবার তার এরিয়া কতটা এরিয়ার মধ্য দিক দিয়ে পাস করছে না, এইটুকু এরিয়ার মধ্য দিক দিয়ে কারেন্ট পাস করছে, তার মানে কত 2 পাই r। তাহলে এইটুকু ক্রস সেকশন এরিয়াটা কত হবে না 2 পাই r, এইটুকু অংশ, ক্লিয়ার? এইটুকু অংশের মধ্যে দিক দিয়ে যাচ্ছে সিলিন্ডারটার, এইটুকু অংশের মধ্যে 2 পাই r। তো আমাকে এলিমেন্টাল এরিয়া কাটতে হবে। তো এরকম করে করে আমি ছোট্ট এলিমেন্টাল এরিয়া প্রথমে এই সাইডে কাটবো একটা, তারপরে একটু কাটবো, তারপরে এমনি করে করে কত কাটবো r1 থেকে r2 পর্যন্ত, দিলেই আমরা নেট রেজিস্ট্যান্স পেয়ে যাব। তো নেট রেজিস্ট্যান্স যদি আমাকে পেতে হয় তাহলে আমি কি লিখবো, ইন্টিগ্রেশন অফ r1 টু r2 কি বসাবো ডেল r, খতম। তো এবারে তো জিনিসটা হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তাকে সলিউশন করতে হবে রো dr বাই 2 পাই r a। তো এখানটা আমরা কি দেখতে পাচ্ছিলাম না প্রতিনিয়ত ক্রস সেকশনাল এরিয়া কি হতে যাচ্ছিল, চেঞ্জ হচ্ছিল, ক্লিয়ার? প্রতিনিয়ত ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জ হচ্ছিল। তো আগেরটাতে লেন্থ চেঞ্জ হলেও লেন্থ প্রত্যেকের ক্ষেত্রে ফিক্সড ছিল, লেন্থ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ফিক্সড ছিল, সেখানে ক্রস সেকশনাল এরিয়া ফিক্সড ছিল, এখানে ক্রস সেকশনাল এরিয়া ফিক্সড নেই। লেন্থ ফিক্সড থাকলেও ক্রস সেকশনাল এরিয়া সেখানে ফিক্সড ছিল, এখানে ক্রস সেকশনাল এরিয়া ফিক্সড নেই, খেয়াল করতে হবে এগুলো। তো r1 টু r2, তো এবারে কোনটা কোনটা ফিক্সড আছে আমাদের দেখো, রো ফিক্সড আছে, 2 পাই ফিক্সড আছে, l ফিক্সড আছে। তো ইন্টিগ্রেশন অফ r1 টু r2 dr বাই r, তো ইন্টিগ্রেশন অফ dr বাই r ইকুয়াল টু কি থেকে log r হয়ে থাকে। তো log r যদি আমরা বসিয়ে দিই রো 2 পাই l log কি বসাবো r স্মল r, কত বসাবো স্মল r। তাহলে লিমিট কোথা থেকে কত দূর r1 টু r2, তাহলে পাই বাই 2 পাই l ইনটু log একবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে log r2 মাইনাস log r1, তারপরে log a মাইনাস b ইকুয়াল টু log a বাই b। আচ্ছা তো log r2 বাই r1, কথা তাহলে নেট রেজিস্ট্যান্স রো বাই 2 পাই rl log r2 বাই r1, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কারেন্ট কিভাবে ফ্লো করছিল না তার সারফেস বরাবর, বুঝা গেল? ক্রস সেকশনাল এরিয়া বরাবর না, সারফেস বরাবর, ক্লিয়ার? আচ্ছা এরপরে নেক্সট আমরা দেখতে চলেছি কি
না লেন্থের সাথে ক্রস সেকশনাল এরিয়াও চেঞ্জ হবে, লেন্থের সাথে ক্রস সেকশনাল এরিয়াও চেঞ্জ হবে। তো এই কোশ্চেনটা এসএল অরোরার বইতে রয়েছে, তো তোমরা যদি পারো তো দেখে নাও। কোশ্চেনটা খুব ফেমাস কোশ্চেন, কোশ্চেনটা যেহেতু এটা জেইর কোশ্চেন, এটা নিট লেভেলে কোনো মতে আসার নেই। যে কোশ্চেনটা এবারে করতে চলেছি সবথেকে ভালো কোশ্চেন হবে রেজিস্ট্যান্স ও রেজিস্টিভিটির কনসেপ্ট নিয়ে, কিন্তু এটা হচ্ছে জেইর কোশ্চেন, এটা নিট বা বোর্ড লেভেল তো একদমই নয়। এটা আমরা দেব জেইর জন্য, জেই বা জেই মেন্সের জন্য। ক্লিয়ার? তো কি বলতে চলেছি, সাপোজ ধরো তোমাকে এইরকম একটা কি দিল, কন্ডাক্টর দিল, এইরকম একটা কন্ডাক্টর দিল, যা এই টোটালটা কিন্তু নিটল, যা এক্সিস থেকে, এটা হচ্ছে তার এক্সিস, আচ্ছা তার এক্সিস থেকে এই সারফেসের মানে রেডিয়াস হচ্ছে কত না a, আচ্ছা এক্সিস থেকে এই পাশের সারফেসের রেডিয়াস হচ্ছে কত না b। দুটো সারফেসের রেডিয়াস দিয়ে রেখেছে a, আরেকটা রেডিয়াস কত দিয়ে রেখেছে না b দিয়ে রেখেছে। ক্লিয়ার? আচ্ছা তো এই মেটালটার লেন্থ কত দিয়েছে, মেটালটার লেন্থ দিয়েছে ধরো a, মেটালটার লেন্থ বই ডেটা অনুযায়ী কত দিয়েছে a। তো আমাকে বার করতে বলেছে যদি কারেন্ট যদি এই বরাবর যদি ফ্লো করতে থাকে, কারেন্ট যদি এই বরাবর যদি ফ্লো করতে থাকে, তাহলে এর রেজিস্ট্যান্স কত হবে, এর রেজিস্ট্যান্স কত হবে, এই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কত। তো এখানটা বলে রেখেছে কি না b মাইনাস a তুলনায় l ভেরি ভেরি বেটার হবে, এলটা খুবই বড় হবে b মাইনাস এর তুলনায়। তার মানে এটা আমরা এর মধ্যে ডিফারেন্সটা আমরা খুবই ছোট দেখব। তো আমরা কি করে বার করব, দেখো এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি, তোমরা বলবে স্যার এই ক্ষেত্রে কারেন্ট তো যদি এইভাবে যায়, তাহলে লেন্থ যদি আমি সেন্টার, এটাকে আমরা সেন্টার অরিজিন মানলাম, এটাকে আমরা অরিজিন মানলাম, তাহলে সেন্টার থেকে এক্স ডিসটেন্সে যদি যাই, সেখানটা যদি আমরা এলিমেন্টাল একটা যদি এরিয়া যদি আমরা ধরি, তাহলে এখানকার এই এলিমেন্টাল এরিয়াটা একটা কেমন হবে, এই এরিয়াটা কেমন হবে, একটা ডিস্কের মতো হবে না, এটা একটা ডিস্কের মতো হবে। আচ্ছা আবার যদি কিছুটা যদি এগিয়ে যাই, তো এখানটায় এখান লেন্থ যদিও চেঞ্জ হলো, রেডিয়াসও তো চেঞ্জ হচ্ছে এই ডিস্কের, এটাও তো একটা ডিস্ক, আরে এটা একটা কোণের মতো, তো কোণের মাথাটা কি আছে কাটা আছে, এটা একটা সলিড কোণ, তার মাথাটা কি আছে কাটা আছে, তাহলে এটাও তো একটা ডিস্ক, কিন্তু লেন্থ চেঞ্জ হওয়ার সাথে সাথে ক্রস সেকশন এরিয়াও চেঞ্জ, তাহলে এখানটায় লেন্থও ভেরিয়েবল আবার রেডিয়াসও ভেরিয়েবল, রেডিয়াসকে আমরা কি বলবো আর ধরি, আরও ভেরিয়েবল, তাহলে দুটোই তো ভেরিয়েবল। তাহলে আমরা এখন কি করে বার করব, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা ভেরিয়েবলকে আরেকটা ভেরিয়েবলে আমাকে কনভার্ট করে নিতে হবে। ক্লিয়ার? কনভার্ট করে নিতে, তো আমরা যে কোনো একটা এলিমেন্টাল ডিস্কের জন্য আগে ভাবি। তো আমি মানলাম যে এই ডিস্কটার রেডিয়াস কত না r, এই ডিস্কটার রেডিয়াস কত না r। তো ডিস্কটা যদি রেডিয়াস r হয়, তাহলে কারেন্ট যাচ্ছে কি এই ব্রেথটার মধ্যে, কারেন্ট কতটুকু অংশের মধ্যে দিকে পাস করছে এই ডিস্কটা, এইটুকু ব্রেথের মধ্যে, তারপরে তো আরেকটা ডিস্ক পড়ে যাচ্ছে, তাহলে এইটুকু ব্রেথের জন্য যদি পাস করে, তাহলে এই এলিমেন্টাল ডিস্কের জন্য কি লিখবো, এলিমেন্টাল ডিস্কের রেজিস্ট্যান্স dr is equal to আমরা কি লিখবো না রো, আরে এর রেজিস্টিভিটি তো ফিক্সড আছে রো ইনটু l, lটা কত হবে না এইটুকু ব্রেথ, তাহলে এই বরাবর যদি আমরা x লিখি, এইটাকে আমরা কি বলবো ডেফিনেটলি dx, তাহলে lটা কত লিখবো dx ডিভাইড বাই ক্রস সেকশনাল এরিয়া, তার মানে এই ডিস্কের ক্রস সেকশনাল এরিয়া, তার মানে কত হবে না পাই স্মল r স্কয়ার। ক্লিয়ার? এর রেডিয়াস কত নিয়েছি r নিয়েছি, তো পাই স্মল r স্কয়ার। ক্লিয়ার? তো এইরকম করে করে আমাকে a থেকে b পর্যন্ত কাটতে হবে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স যদি আমাকে বার করতে হয়, তো ইন্টিগ্রেশন অফ a থেকে b, তাহলে a থেকে b কাটবো না 0 টু l পর্যন্ত কাটবো, সেটাও তো একটা কনফিউশনের ব্যাপার আছে। তো আমি যে কোনো একটা টার্মসে আমি কনভার্ট করে নেওয়ার চেষ্টা করব, কারণ এখানে dx ও ভেরিয়েবল r ও ভেরিয়েবল। তো আমি এখানে dx যেহেতু আছে, dx কে dr এ যদি কনভার্ট করে নিই তাহলে কিন্তু ভালো হয়। তো আমরা কি করে করব, দেখো যে এই যে কোণটা, এই যে কাটা কোণটা, এই কাটা কোণটার এই সাইডটার ক্ষেত্রে লক্ষ্য পাবো। দেখো এই সাইডটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি
না এই সাইডটার ক্ষেত্রে তো আমাকে নেট রেজিস্ট্যান্সটা বার করতে হবে ডিএক্স কে আর এর হরফে কনভার্ট করে নিয়ে আমরা এখানটায় সেই পরিমাণে লিমিট বসাবো। এখনো তো আমরা লিমিট তো বসাতে পারছি না, যেটাতে কনভার্ট হবে সেটাতে নিয়ে আসতে হবে আমাকে। এখনো পর্যন্ত আমি লিমিট বসাতে পারি, তো ডিএক্স আর আর এর মধ্যে যে কোনো একটা ভেরিয়েবলে আমাকে আসতে হবে। এটা আমাদের এখন মোদ্দা টার্গেট। সলিউশন তো হয়ে বসে আছে, তো ভেরিয়েবলকে তো একটা রাখতে হবে। আচ্ছা, তো আমি কি করলাম না এক্সিস এর রেসপেক্টে একটা প্যারালালি একটা লাইন ড্র করলাম। ক্লিয়ার? তো তো দেখো এই যে স্ট্রেট লাইনটা কতটা স্লোপ বানিয়ে রেখেছে থিটা। তাহলে এই থিটা ট্যান থিটা ইকুয়াল আমি কত পাবো? না পারপেন্ডিকুলারটা কত হবে? এটা বি মাইনাস এ, কারণ এখান থেকে এইটুকু এ, এটা হচ্ছে বি মাইনাস এ, তার পারপেন্ডিকুলার বাই বেস, বেস হচ্ছে কত? লেন্থ। তাহলে বি মাইনাস এ বাই এ। ক্লিয়ার? আচ্ছা, তো এই স্লোপটার ক্ষেত্রে লক্ষ্য করো, এই স্লোপটা একটা স্ট্রেট লাইনকেও বোঝাচ্ছে। যদি স্ট্রেট লাইনকে বোঝায় তাহলে আমি কি লিখতে পারি? না y mx প্লাস c, y mx প্লাস c। তাহলে y হচ্ছে কি? না y হচ্ছে যে এই স্লোপটা যে ডিস্কটা দ্বারা আমি সেপারেশন করতে চাইছি, তাহলে ওই ডিস্কের রেসপেক্টে কতটা উচ্চতায় আছে। না এই ডিস্কের রেসপেক্টে ওই স্ট্রেট লাইনটা r ডিসটেন্সে আছে, তাহলে y অ্যাক্সিস বরাবর y হচ্ছে কত? r। ক্লিয়ার করা গেছে? আচ্ছা, তো এক্সিস থেকে r ডিসটেন্সে আছে, m হচ্ছে কি? না m তো হচ্ছে গ্রেডিয়েন্ট কে বোঝায়। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে tan থিটা, tan থিটা মানে কি? দ্যাটস ইয়েস দ্যাটস। তাহলে m আমি কত বসাতে পারি? b a বাই l। আচ্ছা, x কত হবে? না অরিজিন থেকে কতটা ডিসটেন্স? আমি তো আগে থেকে x ই নিয়ে বসে আছি, এখানেও x দেওয়া আছে, সেম জিনিস। আর এখানে যদি অন্য কিছু দিতাম তাহলে আমাকে ওইটাই বসাতে হতো, x না বসিয়ে। যদি আমি এখানে s নিতাম আমাকে s বসাতে হতো। ক্লিয়ার? খেয়াল করতে হবে এটাকে। যেহেতু আমি আগে থেকে x নিয়ে আছি সেটা ঠিকঠাকই হয়ে গেল। c হচ্ছে কি? y ইন্টারসেক্টর। তাহলে এই স্ট্রেট লাইনটা যে আমরা ইমাজিনারি লাইনটা ড্র করেছি, সেই ইমাজিনারি লাইনের কোথায় টাচ করেছে? দেখো y অ্যাক্সিস বরাবর, এটা তো আমাদের y অ্যাক্সিস, তাহলে y অ্যাক্সিস বরাবর a ডিসটেন্স সে কি করেছে? ও কাট করেছে। y অ্যাক্সিস বরাবর a ডিসটেন্সে কাট করেছে, তাহলে y ইন্টারসেক্টর ইকুয়াল আমি কত লিখতে পারবো? a লিখতে পারবো। ক্লিয়ার? তো এই ইকুয়েশন থেকে আমি কি পেতে পারি? এই ইকুয়েশন থেকে যদি আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে দিই তাহলে del r b a by l dx, এটা 0। আচ্ছা, তো এখানে আমাদের আছে কত? dx। তাহলে dx কে আমি এইভাবে লিখতে পারি যে l by b a dr। তাহলে একটাই তো টার্মে হয়ে গেল, তাহলে রো l dr ডিভাইড বাই b a। তাহলে এখানে ভেরিয়েবল একমাত্র কি পাচ্ছি? রেডিয়াসই পাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন আমি a টু b তে করব, শেষ। ইন্টিগ্রেশন আমি কত থেকে কত দূর করব? a থেকে b, তাহলে রো l dr ডিভাইডেড বাই b a। ক্লিয়ার হচ্ছে? রো l dr ডিভাইডেড বাই b a। আচ্ছা, এখানটায় আরেকটা কে ছিল? পাই r স্কয়ার ছিল, এটা তো লিখতে ভুলে গেলাম। কি ছিল? পাই r স্কয়ার ছিল, তো পাই r স্কয়ার। ক্লিয়ার? তো এবারে আমাদের লিমিট বসানোর পালা এবং কোশ্চেনকে ইজি করব। তো রো l b a পাই এগুলোকে সব বাইরে নিয়ে নেব। রো এগুলো সব কনস্ট্যান্ট, b a পাই এগুলোকে বাইরে নিলাম। ইন্টিগ্রেশন লিমিট a টু b, তো del r dr বাই r স্কয়ার। তাহলে একে যদি আমরা ইন্টিগ্রেশন করে নিই তাহলে কত হয়? রো l বাই b a ইনটু পাই ইনটু -1 বাই r a টু b। ক্লিয়ার? আচ্ছা, তো মাইনাস কে যদি আমি কমন নিই তাহলে কি আসতে আছে? রো l বাই a মাইনাস b ইনটু পাই ইনটু লিমিট বসিয়ে দিই, কত বসাবো? 1 বাই b মাইনাস অফ 1 বাই a। আচ্ছা, একে সমাধান করি, তো রো l বাই a মাইনাস b ইনটু পাই ইনটু a মাইনাস b ডিভাইড বাই ab। তাহলে ab ক্যান্সেল, তাহলে রো l বাই পাই ইনটু ab। তাহলে নেট রেজিস্ট্যান্স কত হতে আছে? রো l বাই পাই ab। তাহলে নেট রেজিস্ট্যান্স রো l বাই পাই ab। তাহলে এই সব অঙ্কের ক্ষেত্রে তোমাকে আগে একটা ভেরিয়েবলে যেতে হবে, তারপরে কি তুমি অঙ্ককে ইজি করতে পারবে। না হলে কিন্তু এই অঙ্ককে ইজি করা কখনোই সম্ভব নয়, যেহেতু এখানে দুটো ভেরিয়েবল আছে। তো এলিমেন্টাল মানে ডিস্ক কাটো, এবং n হচ্ছে সেই লেন্থ যে লেন্থের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। l টোটালটা নয়, যে লেন্থের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে সেটাকে তোমাকে আগে ভালো করে লক্ষ্য করতে হবে। কোন লেন্থের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে
ক্লিয়ার হয়েছে? তো আজকে রেজিস্ট্যান্স এবং রেজিস্টিভিটি আমরা ডিপলি নেওয়ার চেষ্টা করেছি। তো আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আই হোপ তোমরা নেক্সট লেকচারে ওহমস ল সম্পর্কে পড়তে চলেছো। তো অলসো গুড নাইট।